একই বললেন ডক্টর ইউনূস। সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। দর্শক মণ্ডলী, দেশে যুদ্ধ লাগতে পারে যে কোনো সময়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে একটা নির্দেশ দিয়েছেন। তো নির্দেশটা কি? তিনি আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, মানে অলওয়েজ রেডি থাকো। মাত্র জামাত ইসলামী পক্ষে অবস্থান করছে। জামাত ইসলাম চায় না ৭২-এর সংবিধান থাকুক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, হঠাৎ করে ডক্টর ইউনূস সেনাপ্রধানকে একই বার্তা দিলেন। ডক্টর ইউনূসের মুখ থেকে এই বার্তা শোনার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, কঠিনভাবে রেগে গিয়েছেন। দর্শক শ্রোতা, যে কোনো সময় বাংলাদেশে যুদ্ধ রাখতে পারে। আপনারা কি জানেন? দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক। সামরিক দিকে আসলে আমরা কতটুকু শক্তিশালী ১৯৭১-এর পর এটা কিন্তু কখনো ঝালাই করার সময় বা সুযোগ আসেনি। অতীতে বিভিন্ন সময়ে সীমান্তে টুকিটাকি ঝামেলা হয়েছিল মিয়ানমারের সাথে। ইভেন সম্ভবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা কঠিন সিদ্ধান্ত একবার মিয়ানমার সীমান্তে আমরা দেখেছিলাম। তো এরপর দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী আভ্যন্তরীণ কাজ আর জাতিসংঘের মিশনের বাহিরে আসলে আমাদের যেই সীমান্ত প্রতিবেশী দেশগুলো আছে বা প্রতিবেশী রাষ্ট্র আছে ভারত, মিয়ানমার, তাদের সাথে ওইরকম ঝালাইয়ের ইস্যুটা আসে নাই। তবে হঠাৎ করে আপনার ভারত সীমান্তে বিএসএফ এর যে অ্যাক্টিভিটিস, মিয়ানমার সীমান্তে আরাকান রোহিঙ্গা আর্মি, প্লাস হচ্ছে আপনার তাদের মধ্যে চলমান জান্তা সরকারের মধ্যে যে ঝামেলা, তো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু হুমকির জায়গা তৈরি হয়েছে। তার উপরে চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলগুলোর গভীরে এখানে বিভিন্ন গোষ্ঠী যেই ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে, সেগুলোর উল্টো দিকে আমাদের সেনাবাহিনীও বিভিন্ন সময় যে অভিযান পরিচালনা করছে। তো কোথাও না কোথাও যদি হঠাৎ করে একটা বড় ধরনের গোষ্ঠীকে মোকাবেলা করতে হয় অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একটা থ্রেট ফিল হয়, তখন আমাদের সেনাবাহিনী আসলে কি করবে? আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে একটা নির্দেশ দিয়েছেন। তো নির্দেশটা কি? তিনি আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, মানে অলওয়েজ রেডি থাকো। জাস্ট অর্ডার আসবে, ঝাঁপাই পড়তে হবে। তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ, রাইট? তো এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা তিনি দিয়েছেন। এখন কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশের একটা যুদ্ধ হয়, সেটা হবে ভারতের সাথে। এখন ভারতের সাথে যুদ্ধ হলে আমরা কতক্ষণ টিকবো? ভারতের সামরিক শক্তির তুলনায় আমাদের সামরিক শক্তি ছোট্ট একটা বাচ্চার মতন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা মানি আর না মানি, তবে আমাদের সেনাবাহিনীর সাহস আছে, সেটা হচ্ছে আলাদা। আপনার আজকে কি বলা হয় যে আপনার ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন দেখতে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছিলেন। তো তিনি সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার জন্য বলছেন যে যেই খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। সেনাবাহিনীর প্রশংসা তিনি করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। এখন আমরা আসলে আমরা যতদূর জানি, আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভূমিকা রাখে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের সেনাবাহিনী তারা কৌশল প্লাস প্রশিক্ষণ এগুলোকে কিন্তু শেয়ারিং করে থাকে। এখন আমাদের বর্তমান যে প্রেক্ষাপটটা, ভারতের সাথে একটা টেকনিক্যালি উত্তেজনা অবস্থান বিরাজ করছে আমরা ভাবছি। কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে সরকার এবং কি ভারতের সাথে আসলে এতটা দুঃসম্পর্ক নাই যতটা বাহিরে, বাহিরে আমরা দেখছি। কোথাও না কোথাও সরকারের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ভারতের আছে। আর যদি আসে যুদ্ধের কথা, তাহলে ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনী বলেন আর আমরা বাংলাদেশ বলি, কখনো যুদ্ধে জড়াবো আমার মনে হয় না আরকি। এটা সামহাউ যেকোনো পর্যায়ে আইসা হয়তো ২-১ টা মিসফায়ার টায়ার হইতে পারে। তবে মিয়ানমারের যে আরাকান গোষ্ঠী, তাদের সাথে হয়তো ইন ফিউচার আমাদের কখনো ঝামেলা হইতে পারে। বিশেষ করে সেন্ট মার্টিন, টেকনাফ, ইভেন যে সীমান্তবর্তী এরিয়াগুলো আছে। এর পাশাপাশি ভারতের, মিয়ানমারের, চীনের এক্সট্রা কিছু টিম আছে যারা এই পার্বত্য অঞ্চলকে দখলদারিত্ব আওতায় নিতে চায় এবং সেখানে বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনীকে কিন্তু তারা চ্যালেঞ্জও ছড়ে দেয়। তো এই মুহূর্তে যদি একটা যুদ্ধের অবস্থান থাকে, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, বিভিন্ন দেশের এজেন্ট, তাদের বিরুদ্ধে। আর এখানে মাঝে, মাঝে কিন্তু আমার সেনাবাহিনী অভিযানও চালায়। বেশ কয়েকজন সেখানে মারাও গিয়েছেন, আহত হয়েছেন, আবার সন্ত্রাসী গোষ্ঠী অনেকে মারা গেছে। তো এই জায়গাটা একটু আমাদের মনে হয় ক্রিটিক্যাল অবস্থান আছে। তারপর আমরা চাই আমাদের সেনাবাহিনীকে ট্রেন আপ করে সর্বোচ্চ মানের করা। দর্শক, কদিন থেকে আলোচনা করছিলাম রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ছেদ ঘটছে কিনা। সম্পর্কের অবনতি আমরা ক্রমেই দেখছি। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো সাক্ষাৎকারে সেগুলো প্রতীয়মান হচ্ছে। এবার একটা বড় ঘটনা ঘটলো, যার মাধ্যমে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের পর এবার বিএনপির সঙ্গে সরকারের ভাঙন
মানে আওয়ামী লীগের সঙ্গে তো ভাঙন নয়, আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা থেকেই এই সরকারের জন্ম, কিন্তু এবার বিএনপি এই সরকারের অন্যতম একটা অংশ হওয়ার কথা ছিল, সেই বিএনপির সঙ্গে খাতা কলমে সম্পর্ক খারাপের দিকে ব্যাপারটা চলে গেল এবং সেটা আদালত পর্যন্ত গড়ালো। কি সেটা? ওদিকে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে কি সিগন্যাল আসলো, সেই আলোচনা এই ভিডিওতে করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বর্তমান সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ছেদ এবার বোধহয় খাতা কলমে হতে চলল। এবার আদালতে এমন একটা ঘটনা ঘটল যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সরকার এবং বিএনপি আলাদা আলাদা জায়গায় অবস্থান শুরু করতে যাচ্ছে। বিএনপিকে সরকার কি একটা সিগন্যাল দিল? সেই সিগন্যালে বিএনপি কর্ণপাত করবে কিনা, বিএনপি একটু নড়ে চড়ে বসবে কিনা, নাকি সরকার বিএনপিকে এক ধরনের ভয় পাওয়ানোর চেষ্টা করলো, সেই প্রশ্নগুলো কিন্তু চলে আসতেই পারে। হাইকোর্টের 4টি মামলা, তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলায় হাইকোর্ট মামলাগুলো বাতিল করে দিয়েছিল। এবার সরকারের পক্ষ থেকে সেই মামলা বাতিলের সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিল করা হয়েছে আপিল বিভাগে। সরকারের পক্ষ থেকে তারেক রহমানের মামলা বাতিল কেন হলো সেটার বিরুদ্ধে আপিল করাটাই বিএনপির বিরুদ্ধে এই সরকারের অবস্থান জানান দেওয়ার জন্য যথেষ্ট। বিএনপির বিরুদ্ধে সরকার অবস্থান জানান দিয়ে কি বলতে চাইছে? বিএনপি সরকারের নানা রকমের সিদ্ধান্তে বিরোধিতা করছে, এই কারণেই কি বিএনপিকে এক ধরনের সিগন্যাল দেওয়ার চেষ্টা করলো সরকার যে এই বিরোধিতাটা করলে আপনাদের জন্য খুব একটা সুবিধা হবে না? যখন তারেক রহমানের দেশে ফেরার কথা চিন্তা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার মামলা বাতিলের বিরুদ্ধে সরকার আপিল করছে, সরাসরি সরকার আপিল করছে। এই ঘটনাটা কিন্তু বড় ঘটনা। কি ঘটনা ঘটলো সেটা হচ্ছে 2007 সালে ঢাকার 4টি থানায়, গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি, এই 4টা থানায় তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছিল। 2007 সালের মামলা। সেই মামলা গত 23 অক্টোবর হাইকোর্ট বাতিল ঘোষণা করে দেয়। হাইকোর্টের যে বেঞ্চ, একেএম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ, এই দ্বৈত বেঞ্চ এই 4টি মামলাকেই বাতিল করে দেয়। এই 4টি মামলা বাতিল করে দেওয়ার পরে আজকে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সরকার এই বাতিলের বিরুদ্ধে আপিল করেছে এবং তারা আপিলে বলতে চেয়েছে যে এই বাতিল কেন অবৈধ হবে না, সেটা জানতে চেয়েই মূলত আপিল করা হয়েছে। বিচারপতি আশফাকুল হকের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ আগামীকাল এই আপিলের শুনানি করবে বলেও জানা গেছে। সেই শুনানিতে কেন আপিল করা হলো, কেন মামলা বাতিল করা হলো, এই শুনানিগুলো অনুষ্ঠিত হবে। যখন এই আপিলটা করা হলো তখন ব্যাপারটা খুব মজারই। খালেদা জিয়া দুদিন পরে লন্ডনে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। তার লন্ডনে চলে যাওয়ার দুদিন আগে তারেক রহমানের 4টি মামলা বাতিলের বিরুদ্ধে সরকার আপিল করছে। মাঝখানে সেনাবাহিনীর প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন। ঘটনাগুলো একটার সঙ্গে আর একটা মেলানো যায় কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয়। সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কি কথা বলেছিলেন, কি আলোচনা হয়েছিল, সেটা কিন্তু খুব একটা বাইরে আসেনি, বাইরে সেটা গণমাধ্যমে খবরও হয়নি। বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কের যে চূড়ান্ত অবনতি ঘটেছে, এই একটি ঘটনায় এবার প্রমাণ করলো। বিএনপি এখন কি করবে, বিএনপি কোন পথে যাবে? জামাত সরকারের সঙ্গে এক সুরে কথা বলছে। বিএনপি সহ বিভিন্ন দল, এমনকি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ পর্যন্ত সরকারের বিভিন্ন সমালোচনা করছে। 72-এর সংবিধানের কবর রচনা করার বিরুদ্ধে সর্বশেষ তাদের অবস্থান এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণাপত্র তৈরি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি সরকার যে দায়িত্ব নিয়েছে সেটার বিরুদ্ধেও বিএনপির অবস্থান স্পষ্ট। বাম দলগুলো অবস্থান নিশ্চিত করেছে বিপক্ষে, নুরুল হক নূরের দল বিপক্ষে অবস্থান নিশ্চিত করেছে। একমাত্র জামাত ইসলামী পক্ষে অবস্থান করছে। জামাত ইসলাম চায় না 72-এর সংবিধান থাকুক। এই আলোচনা সমালোচনার মধ্যে বিএনপির নেতাদের জামাতের বিরুদ্ধে তীব্র কটাক্ষমূলক কথা বলতে শোনা গেছে। জামাতের 71 সালে ভূমিকা নিয়ে বিএনপি নেতাদের কথা বলতে শোনা গেছে। তাদের খুবই তীব্র আক্রমণ করতে আমরা শুনেছি। ঠিক সেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে করা 2007 সালের 4টি চাঁদাবাজির মামলা যে হাইকোর্ট বাতিল করেছিল, তার বিরুদ্ধে সরকার যখন আপিল করলো তখন নিশ্চয়ই একটা বার্তা বিএনপির কাছে পৌঁছানোর চেষ্টা করলো সরকার। কি বার্তা হতে পারে সেটা? ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার ফেরত প্রসঙ্গে সর্বশেষ যেটা বলেছেন গতকাল, সেটা হচ্ছে যে
বাংলাদেশ নাকি সঠিকভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠিই দেয়নি। সঠিক সিদ্ধান্ত এবং সঠিক প্রসেস বাংলাদেশ সরকার অবলম্বনই করেনি। সেখানে ভারত কি মন্তব্য করবে এই ব্যাপারে এমন মন্তব্য করেছেন তাকে যখন গতকালকের সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্ন করা হয়, আবারও প্রশ্ন করা হয়। এর আগে তিনি মন্তব্য করেছিলেন নো কমেন্টস, এই ব্যাপারে কোনো কমেন্টসই করতে চায় না ভারত সরকার। এবার সেখান থেকে একটা কমেন্টস আসলো, বাংলাদেশ পরিশুদ্ধভাবে সঠিক উপায়ে ভারতের কাছে আবেদনই করেনি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি একটা ঘোরতর অন্ধকারের অমানিসা নেমে আসার দিকে যাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু হতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়? বিশেষ করে বিএনপির বিরুদ্ধে সরকারের যে এই অবস্থান, আপিল করলো সরকার তারেক জিয়ার বা মামলা বাতিলের বিপক্ষে, সেই আপিল কি সিগন্যাল দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশে ইনফরমেশন। বর্তমান দেশে আমাদের কি হচ্ছে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। হঠাৎ করে ডক্টর ইউনূস সেনাপ্রধানকে কঠিন একটা নির্দেশ দিয়েছেন, কঠিন একটা বার্তা দিয়েছেন। এই কথা শোনার পরই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন, কঠিনভাবে রেগে গেছেন। সোশ্যাল মিডিয়া তোড়পাড়। দর্শক মণ্ডলী, তাছাড়াও আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদনও দেখতে পারলেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনার কিছু বলতে চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।